আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আমরা যে ফ্রান্স এসেছিলাম, তখন যে আমরা বাংলাদেশে ফ্রান্স এম্বাসি ফেস করেছিলাম, সেখানে আমাদেরকে কি ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল এবং আমরা কি ধরনের অ্যান্সার দিয়েছিলাম এবং আমরা কি কি ডকুমেন্ট আমাদের সাথে করে নিয়ে গিয়েছিলাম, এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে, স্পেশালি যারা ফ্রান্স আসতে চাচ্ছেন বা যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে চাচ্ছেন সেনজেন ভিসা নিয়ে, ওনাদের আশা করি কাজে লাগবে। তো আমরা আসলে ফ্রান্স এম্বাসিতে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওখানে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টায়। আমাদের 4 জনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার হাজব্যান্ডের আর আমার 2 ছেলে ইন্তিশার এবং ইহরামের। তো ওরা তখন ছোট ছিল, আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম। আমাদের 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেহেতু আমরা থাকতাম উত্তরাতে, তো উত্তরাতে যেতে অনেক সময় জ্যাম পড়তো বিশ্ব রোডের এদিকে। তো আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম, 8টার দিকে আমরা অ্যাম্বাসির সামনে চলে গিয়েছিলাম। তো এত আর্লি যেহেতু গিয়েছে 1 ঘন্টা আগে, এত 1 ঘন্টা আগে তো আসলে অ্যাম্বাসিতে ঢোকা ঠিক হবে না। এই জন্য আমরা বাহিরে তখন বসে ব্রেকফাস্টটা সেরে নেই আমাদের, এবং ঠিক আধা ঘন্টা আগে আমরা আবারও অ্যাম্বাসির সামনে চলে যাই। 15 মিনিট আগে, আমার যতটুকু মনে পড়ে, 15 মিনিট বা 17 মিনিট আগে আমাদের গেটটি খুলে দেওয়া হয়, মানে আমাদের কল আসে আর কি। তো আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমরা 4 জন একসাথেই গিয়েছিলাম। আমাদের মেইন অ্যাপ্লিক্যান্ট ছিল হচ্ছে আমার হাজব্যান্ড, আর আমরা সাথে আর কি ওনার সাথে আমরা ছিলাম। তো প্রথমে আমার হাজব্যান্ডকে কল করা হয়, আমার হাজব্যান্ডের ইন্টারভিউ নেওয়া হয়। তো আমরা সাথে কি কি নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমাদের 4 জনের পাসপোর্ট, এটা 1 নাম্বার রিকোয়ারমেন্ট। ভ্যালিড পাসপোর্ট ছিল আমাদের। তারপরে ছিল প্রত্যেকের 2 কপি করে ফটোগ্রাফ, ওখানে ওটা রিকোয়ারমেন্টে ছিল। আমরা 2 কপি না, আমরা একটু বেশি নিয়ে গিয়েছিলাম, প্রত্যেকের 5-6 কপি করে ফটোগ্রাফ আমাদের সাথে ছিল। তারপরে আমরা যে ফ্লাইটে বুকিং দিয়েছিলাম সেই বুকিংয়ের ডকুমেন্ট। আরেকটা কথা বলি, আপনারা যখন ট্যুরিস্ট ভিসা বা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনারা যে ফ্লাইট বুকিংটা দিবেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওরা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে এই জিনিসটা চেক করে আপনি কি এই যে টিকিট বুকিং করেছেন, এটা কি আপনার রিটার্ন টিকিটও কেটেছেন কি না, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপরে আমরা যেটা করেছিলাম, আমাদের ফি ছিল এক একজনের 99 ইউরো করে। তবে ইন্তিশার হিরামের কম ছিল, কারণ তখন ওরা তো ছোট ছিল। ছোটদের জন্য কত জিনিস ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, কিন্তু বাচ্চাদের জন্য এই ভিসা ফি এর চার্জটা একটু কম। ইভেন আমরা যে ওদের জন্য টিকিট করেছিলাম, ওখানেও কিন্তু ওরা ওদের টিকিটের দামও কিন্তু আমাদের 2 জনের তুলনায় ইন্তিশারি হিরামের টিকিটের দামও কম ছিল। আচ্ছা, তারপরে আমরা সাথে নিয়ে গিয়েছিলাম আমাদের বার্থ সার্টিফিকেট, এবং আমাদের সাথে ছিল ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের কিন্তু আমরা প্রিন্ট আউট করে আমরা হার্ড কপি নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফ্রান্সে কি আপনাদের কোনো রিলেটিভস আছে কি না, এই ব্যাপারগুলো ওখানে যখন আমরা ফর্ম ফিল আপ করি তখন ওখানে রিকোয়ারমেন্টে ছিল। তো আমাদের ফ্রান্সে কোনো রিলেটিভ ছিল না, এই জন্য আমরা এটা দেইনি, আমাদের কোনো রিলেটিভ নাই, এটা দিয়েছিলাম। ভিসা অফিসার প্রথমে আমার হাজব্যান্ডের ইন্টারভিউ নেয়। তখন কিন্তু আমরা সামনেই বসাচ্ছিলাম, সামনেই বলতে ভিসা অফিসার তো ছিল ভিতরে, গ্লাস দেওয়া ছিল, আর আমরা রিসেপশনে আমরা সবাই বসেছিলাম। আমার হাজব্যান্ডকে কল করার পরে সে কাউন্টারে যায়, যে ব্যাংক থাকে যেরকম, ব্যাংকে যেরকম আমরা টাকা জমা দেওয়ার সময় ওখানে অনেক লোক থাকে, বাট একটা লাইন থাকে, ওখানে একজন যায়, ভিতরে কাউন্টারে লোক থাকে, এরকম ইন্টারভিউটা এরকমভাবেই হয়েছিল। আমরা 4 জন বসাচ্ছিলাম, সাথে আরও অন্যরাও ছিল যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর ভিসা অফিসার ভিতরে ছিল, উনি প্রথমে আমার হাজব্যান্ডকে কল করে। তো আমার হাজব্যান্ড যায়, আমার হাজব্যান্ড যাওয়ার পরে সে যেহেতু মেইন অ্যাপ্লিকেন্ট ছিল, মেজর কোয়েশনগুলো তাকেই করা হয়েছে। সেই কোয়েশনগুলো কী ছিল সেটা আমি আপনাদেরকে যতটুকু মনে আছে শেয়ার করার চেষ্টা করছি। যেমন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে ফ্রান্সে যাচ্ছ, এটা কেন যাচ্ছ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের ইন্টারভিউটা ইংরেজিতে হয়েছিল। আচ্ছা, তাকে ভিসা অফিসার জিজ্ঞেস করেছিল যে তুমি যে ফ্রান্সে যাচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি, কেন যাচ্ছ। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমরা ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের ওখানে কিন্তু প্ল্যানিং দিয়েছিলাম, আমরা যেহেতু সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমরা প্রথমে ফ্রান্স আসব, তারপরে ফ্রান্স থেকে আমরা সুইজারল্যান্ড যাব, তারপরে ইতালি,
মানে এখানে প্ল্যানিংটা ওখানে শো করতে হয় যে আমরা কবে যাচ্ছি এবং কবে ফেরত আসবো, এটা ট্যুরিস্ট ভিসার জন্য। আচ্ছা, তারপর আমরা এভাবে প্ল্যানিংটা ওনাদেরকে বলার পরে ওনারা বললো যে কতদিন তোমরা ফ্রান্সে থাকবে। তা আমরা এটার অ্যান্সার আমার হাজব্যান্ড দিয়েছিল, যে কয়দিন আমাদের প্ল্যানিংয়ে লেখা ছিল সেই কয়দিনই আমরা বলেছি। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল আমরা ফ্রান্সে কোথায় থাকবো। তো আমরা যেহেতু আমাদের কোনো রিলেটিভ ফ্রান্সে নাই, আমরা হোটেল বুকিং দিয়েছিলাম। সেই হোটেল বুকিংয়ের যেই হার্ড কপিটা সেটা আমরা ভিসা অফিসারকে দেই। তারপরে উনি এখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল, উনি যেটা বলছিল যে আমরা যেহেতু আইফেল টাওয়ার এবং ডিজনিল্যান্ড ঘুরতে যাচ্ছি, সেই ক্ষেত্রে যে হোটেলটা আমরা বুকিং দিয়েছিলাম সেটা অনেক দূরে পড়ে গিয়েছিল। মানে প্যারিসের আমরা যেই সাইডে আইফেল টাওয়ার সেই সাইডের হোটেলের বুকিং না দিয়ে আমরা অন্য ডিরেকশনে দূরে হোটেল বুকিং দিয়ে দিয়েছিলাম। তো এই ইস্যুটা নিয়ে আমাদের সাথে ভিসা অফিসার কথা বলেছিল। উনি বলল যে তোমরা কি হোটেল বুকিংটা চেঞ্জ করতে চাচ্ছ? তো আমার হাজব্যান্ড বলল যদি মনে করো যে হ্যাঁ এটা অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা যদি তুমি চাও তাহলে আমরা হোটেল বুকিং চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? তো আমাদেরকে ভিসা অফিসার বলেছিল যে তাহলে তোমরা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো যদি চাও। তো আমার হাজব্যান্ড বলেছিল সেটা তুমি আমাকে অ্যারেঞ্জ করে দাও, কিন্তু ভিসা অফিসার বললো যে না, এটা আমাদের পক্ষে অ্যারেঞ্জ করে দেওয়া সম্ভব না। আমরা যদি আসলে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে যেতাম তাহলে কিন্তু আমাদের আবার আরেকটা ডেট পড়তো, সেটা কিন্তু আমাদের জন্য অনেক হ্যাসেল ছিল। কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু এমবাসিতে একটা সময়ের ব্যাপার আছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তখন রিকোয়েস্ট করলো যে ঠিক আছে আমি এই বুকিংটা চেঞ্জ করে দিচ্ছি। মানে এটা আসলে বুকিংটা নিয়ে ভিসা অফিসারের এত প্রবলেম হওয়ার রিজনটা ছিল উনি হয়তো বা স্যাটিসফাই ছিল না যে আমরা আইফেল টাওয়ার দেখতে যাচ্ছি, তাহলে এত দূরে কেন হোটেল বুকিং দিলাম। আমরা আসলে এত দূরে হোটেল বুকিং দিয়েছিলাম বিকজ অফ ওই হোটেলটা একটু চিপ ছিল। তো এসব কথা চিন্তা করে আসলে দূরে হোটেল বুকিং দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা একজন ভিজিটর, সেই হিসেবে ভিসা অফিসার তো আমাদের মাইন্ড রিড করতে পারে। ওনার কথা হলো আমি এত টাকা খরচ করে যদি আমি ইউরোপেই ঘুরতে যেতে পারি, তাহলে অল্প কিছু টাকার জন্য আমি কেন এত দূরে কম খরচে যেতে চাইবো, এবং আমি কেন আমার ট্রাভেলটাকে ডিফিকাল্ট করে ফেলবো। তো যাই হোক, এটা নিয়ে আমার হাজব্যান্ড বললো আমরা এখন কি করতে পারি, তুমি আমাকে বলো আমরা কি করতে পারি। তো আমার হাজব্যান্ডই তখন আবার একটা রিকোয়েস্ট করলো যে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে ছিল সে কিন্তু ব্রিটিশ হাই কমিশনে জব করতো। তো সে আসলে সে তো এমবেসির অনেক নিয়মকানুন জানতো। তখন সে বলল যে ভিসা অফিসারকে বলল যে মানে রিকোয়েস্ট করলো আর কি যে আমাদের তো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ঝামেলা, তো আমি এই বুকিংটা চেঞ্জ করে যেহেতু তোমার 3টা পর্যন্ত ডিউটি, সো আমাদের হাতে তো সময় থাকবে, সবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আমি বাহিরে বের হয়ে বুকিংটা চেঞ্জ করে হার্ড কপিটা আমি মেন গেটে দিয়ে যাব। খামের উপরে তোমার নামটা লেখা থাকবে, তুমি জাস্ট একটু কালেক্ট করে নিও। তো আমার হাজব্যান্ড আবার টাইমও বলে দিয়েছিল, যেহেতু ভিসা অফিসারদের ডিউটি টাইমও কম থাকে। তো সে আবার টাইম মেনশন করে দিয়েছিল যে আমি 2টার মধ্যেই দিয়ে যাব, 2টার সময় আমি দিয়ে যাব মেন গেটে। তো যাই হোক, এভাবে আমাদের প্রবলেমটা সলভ হয় এবং আমরা ঠিকই ইন্টারভিউ শেষ করে সেই পেপারটা বাহিরে এসে আবার বুকিং দিয়ে ওটাকে আবার হার্ড কপি বের করে ওনাকে দিয়ে গিয়েছিলাম। বুকিংটা যদি ভিতর থেকে দিলে হতো অনলাইনে, তাহলে কিন্তু হয়ে যেত আমাদের, আসলে হার্ড কপিটা দিতে হবে তো ওনাকে, এই জন্য আমাদের কিন্তু এই হ্যাসেলটা হয়েছিল। তো যাই হোক, আর ভিডিও খুব বেশি বড় করব না, আসলে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি আরও ছোট করে করতে চেয়েছিলাম। তো এরকম কিছু পরিস্থিতি যদি হয় তাহলে এইভাবে হ্যান্ডেল করতে হবে। আর হচ্ছে আরও কিছু প্রশ্ন করেছিল, যেমন ওনারা জিজ্ঞেস করেছিল যে আমরা কেন আইফেল টাওয়ার দেখতে যেতে চাই। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে আমার বাচ্চারা খুব বেশি এক্সাইটেড আইফেল টাওয়ার দেখার জন্য। তো আমরা যেহেতু এটা সবসময় বইয়ে পড়েছি, বা আইফেল টাওয়ার নিয়ে আমরা কিছুটা ছোট একটা হিস্ট্রি ওনাদেরকে বলেছিলাম যে এরকম এরকম এইসব কারণে আমরা দেখতে যেতে চাই। ওনারা আসলে দেখে আমরা আসলে সত্যিকারের ভিজিটর কিনা। হ্যাঁ, এটা হচ্ছে এইসব প্রশ্ন করার অর্থ হচ্ছে এগুলা। আর আরেকটা ব্যাপার, এখানে আসলে আচ্ছা আমার এই ইন্টারভিউটা শেষ করে বলে নিই, তারপরে আমি এটা বলছি।
যখন ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছিল আমার হাজবেন্ডের, তখন জাস্ট বললো তোমার বাচ্চাদের দুইজনের নাম বললো, ইন্তিশার ইহরামের নাম বলে দেখতে চাইলো। তখন ওরা শুধু গিয়েছে, যাওয়ার পরে আমার হাজবেন্ড ওকে কুলে করে একটু উঁচা করে দিয়েছে, জাস্ট ওর ফেসটা দেখেছে, দ্যাটস ইট। ওদের আর কিছু করে নাই ওখানে, কিছু প্রশ্ন করে নাই, কারণ ওরা তো ছোট ছিল। তো ওরা চলে আসলো। তারপরে আমাকে কল করা হলো। আমি গেলাম, আমাকেও খুব বেশি প্রশ্ন করা হয় নাই, খালি আমার সব কিছু দেখলো, নাম টাম ঠিক আছে কি না, এই তো। তো আমাকে খুব বেশি প্রশ্ন করে নাই। যাই হোক, এটাই ছিল আমাদের ইন্টারভিউ। আর আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে অনেক সময় সব পেপার সব কিছু ঠিকঠাক থাকলেও এটা আসলে যেহেতু সম্পূর্ণ 100% ডিপেন্ড করে ভিসা অফিসারের উপর ভিসা দেওয়াটা। সো ভিসা অফিসার যদি চায়, ওনার যদি সন্দেহ হয়, উনি কিন্তু সব পেপার ঠিক থাকলেও ভিসা নাও দিতে পারে। তো এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমার সব পেপার ঠিক আছে। এবং যখন ভিসা অফিসারের সাথে কথা বলবেন, অবশ্যই খুব পোলাইটলি কথা বলবেন। যদি আপনাদের কোনো মিস্টেক নাও থেকে থাকে, যদি মনে হয় যে ভিসা অফিসার আপনাকে বেশি বেশি প্রশ্ন করছে, সেই ক্ষেত্রে পোলাইট থাকবেন, ধৈর্য ধরবেন এবং খুব সুন্দরভাবে যুক্তি সহকারে উত্তর দিবেন। হ্যাঁ, যেন কথাটা শুনে যেন ভিসা অফিসারের মনে হয় যে না, কথাটার একটা যুক্তি আছে। যেমন আমাদেরকে হোটেল বুকিংয়ের কথা বলেছে, পরে আমরা বলেছিলাম যে হ্যাঁ ওটা তো একটু চিফ, এই জন্য আমরা দূরে দিয়েছি হোটেল বুকিং। এরকম একটা যুক্তি ওনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটার একটা যুক্তি আছে। তো এরকম যুক্তি থাকতে হবে কথার। আর যখন ভিসা অফিসারের সাথে কথা বলবেন, তখন আই কন্ট্যাক্ট রাখবেন। উনি যখন আপনাকে প্রশ্ন করবেন, ওনার চোখের দিকে তাকিয়ে থাকবেন। এবং যখন আপনি উত্তর দিবেন, তখনও কিন্তু ভিসা অফিসারের চোখের দিকে তাকিয়ে উত্তর দিবেন। এটা হচ্ছে যে কোনো ইন্টারভিউর একটা পলিসি। তারপরে হচ্ছে যখন যাবেন এমবেসিতে, একটু ফর্মাল ড্রেস পরে যাবেন। ফর্মাল ড্রেস বলতে খুব এক্সপেন্সিভ ড্রেস সেটা বলছি না। ফর্মাল ড্রেস বলতে মানে নর্মাল ড্রেস বোঝাচ্ছি আমি। খুব সিম্পল নর্মাল ড্রেস পরে যাবেন, এই তো। আর মেকআপের কথা যদি বলি, তাহলে বলবো যে খুব বেশি মেকআপ করে এমবেসিতে যাওয়ার প্রয়োজন নাই। মেকআপ ছাড়াও খুব সিম্পলভাবেও কিন্তু স্মার্টভাবে যাওয়া যায়। আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ফ্রান্স এম্বাসিতে। আমি প্রথমবার যখন ফ্রান্স এম্বাসিতে যাই, তখনকার যেই এক্সপিরিয়েন্সটা ছিল এবং যেসব প্রশ্নগুলি আমাকে করা হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু ব্রিটিশ হাই কমিশনে জব করতো, তো দেখা গেছে যে তার রেফারেন্সের কারণে আমার এবং ইন্তিশার ইহরামের সাদা পাসপোর্টে কিন্তু ইউকে ভিসা আগেই লাগানো ছিল। আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথমে ইউকে যাব, ওখান থেকে আমরা আসবো ফ্রান্সে, তারপর ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ঘুরে তারপর আমরা বাংলাদেশে ফেরত যাব। এবং আমরা কোন দেশে কতদিন থাকবো সব কিছু আমরা কিন্তু ফ্রান্স এম্বাসিতে জমা দিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে কিন্তু অনেকক্ষণ সময় ধরেই প্রশ্ন করছিল এবং পেপারগুলো উল্টে উল্টে দেখছিল। তো ভিসা অফিসার কিন্তু সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে সে তারপর কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই বেশি প্রশ্নগুলি করেছিল। আমার হাজব্যান্ড কিন্তু এর আগেও কয়েকবার এসেছিল ইউকেতে এবং ইউরোপে, তারপরেও কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আমরা আইফেল টাওয়ার দেখতে যেতে চাই। আমার হাজব্যান্ড বলেছিল যে আমার ছেলেরা পছন্দ করে। আমি যেহেতু ঘুরে এসেছি, আমি অনেক গল্প করেছি, সো এখন আমার ফ্যামিলিও ইন্টারেস্টেড, ওরা যেতে চায়। আরেকটা কথা এটা বলে রাখা ভালো যে আমরা কিন্তু ওই ভিজিটটা করে আমরা কিন্তু আমাদের অন টাইমে বাংলাদেশে ফেরত গিয়েছিলাম ফুল ফ্যামিলি সহ। যাই হোক, আমাদের ভিডিওটা এতটুকুই ছিল। তারপরেও আমার যদি কোথাও কোনো মিস হয়ে থাকে, আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ ইউটিউবের কমেন্ট সেকশনে। তো ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।